আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি অনেক দিন পর আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে আলোকপাত করব, আলোচনা করব পরিমাপের আপেক্ষিক ত্রুটি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ত্রুটি একটি নেগেটিভ ওয়ার্ড বা নেতিবাচক শব্দ। দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে নানাবিধ বিষয়ে বহুমুখী ত্রুটির সম্মুখীন আমরা হই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বহুবিধ যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলোর মধ্যে অন্যতম হল পরিমাপের ত্রুটি। কেননা আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপ অতপ্রতভাবে জড়িয়ে আছে। বিভিন্ন কিছু আমরা পরিমাপ করে থাকি প্রতিনিয়ত, সেখানে অসংখ্য ত্রুটির সৃষ্টি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পরিমাপে যে ত্রুটিগুলো আছে সেটি হলো জাত্যিক ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি এবং দৈব ত্রুটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যন্ত্রপাতি অর্থাৎ ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতিগুলো থাকে বা আমরা যে যন্ত্রপাতিগুলো প্রতিনিয়ত পরিমাপের জন্য ব্যবহার করে থাকি, সেগুলো দীর্ঘদিন পড়ে থাকার কারণে, অব্যবহৃত থাকার কারণে সেখানে জং ধরতে পারে, মরিচা পড়তে পারে বা বিভিন্ন কারণে তাদের কার্যকারিতা বিনষ্ট হতে পারে। সেক্ষেত্রে যন্ত্রের যে ত্রুটি উদ্ভব হয় সেটি কিন্তু যান্ত্রিক ত্রুটি হিসেবে পরিলক্ষিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর যে ত্রুটিটি আমরা সামনে আনার চেষ্টা করছি সেটি হলো ব্যক্তিগত ত্রুটি। অর্থাৎ ব্যক্তি পরিমাপ করার সময় যে ত্রুটি করে থাকে, অর্থাৎ তা ব্যক্তির অযোগ্যতার কারণে, ব্যক্তির অসতর্কতার কারণে, তা ব্যক্তির স্বল্প জ্ঞানের কারণে, অদক্ষতার কারণে অনেক সময় ত্রুটি হয়ে থাকে। সেই ত্রুটিগুলো হলো ব্যক্তিগত ত্রুটি। তাছাড়াও উপরোক্ত দুটি বিষয় সম্পূর্ণরূপে সঠিক হলেও দৈবভাবে বা হঠাৎ করে কখনো কখনো কিছুটা ত্রুটি পরিমাপের ক্ষেত্রে হয়ে থাকে, যেটিকে আমরা দৈব ত্রুটি বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিমাপের ত্রুটি একটি অতি সাধারণ বিষয়, কিন্তু নির্ভুল পরিমাপের একটি সীমা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো একটি বস্তুকে, কোনো একটি বিষয়কে যখন কোনো একটি পরিমাপ যখন আমরা নিব, তখন ওই পরিমাপটির পরিসংখ্যান এবং পরীক্ষালব্ধ ফলাফল যদি আমরা অন্যের সামনে স্থাপন করতে পারি, তাহলে দেখা যাবে ওই পরীক্ষার ফলাফলটির গ্রহণযোগ্যতা এবং নির্ভুলতা মানুষের কাছে বা অন্যের কাছে বহুলাংশে বেড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধরে নাও তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের যে কোনো একটি পাঠ্যপুস্তক এর আয়তন তোমরা নির্ণয় করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে নিতে হবে। আর এই মাপার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে একটি স্কেল ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখতে হবে সেই স্কেলটি দিয়ে তুমি তোমার বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপবে, সেই স্কেলটির মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি ইত্যাদি যে দাগগুলো থাকে, দাগ কাটা থাকে, সেগুলো সঠিকভাবে দাগ কাটা আছে কিনা সেটি দেখতে হবে, সেটি লক্ষ্য করতে হবে। তাছাড়া পরিমাপ যখন তুমি নিবে, তখন তুমি কতটা দক্ষতার সাথে, কতটা সঠিকভাবে, কতটা সুচারুভাবে তুমি নিতে পারছো সেটির দিকে খেয়াল রাখতে হবে। এত কিছুর পরেও দৈবভাবে ত্রুটি ঘটতেই পারে। সেক্ষেত্রে তুমি অত্যন্ত সতর্ক থাকবে। এই সতর্ক থাকার পরেও কিছুটা ভুলের বা ত্রুটির সৃষ্টি হতে পারে, সেটি হলো পরিমাপের অনিশ্চয়তা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই বিষয়টিও জানি যে যখনই একটি পরিমাপে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি যখন আমরা পরিমাপ করি, তখন সেখানে যে অনিশ্চয়তাটুকু দেখা দেয়, সেই অনিশ্চয়তাটুকু যদি আমরা পরিমাপ্য মানের সাথে, মানে আমরা পরিমাপ করে যে মানটি পেলাম, হোক সেটি ত্রুটিযুক্ত, সেই মানের সাথে যদি আমরা এই অনিশ্চয়তাটুকু যোগ করে দিই, তাহলে আমরা প্রকৃত মানটি পেতে পারি। সেখানে অনিশ্চয়তা কতটুকু হতে পারে? সুপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানে সাধারণত অনিশ্চয়তা ধরে নেওয়া হয় 0.5। আমরা যদি পরিমাপ্য মানের সাথে 0.5 প্লাস মাইনাস করি, তাহলে দেখা যাবে যে এই প্লাস মাইনাসের ফলে যে একটি রেঞ্জ তৈরি হবে, যে একটি সীমা তৈরি হবে পরিমাপের, সেটির মধ্যেই কিন্তু আমার এই পরিমাপটি সীমাবদ্ধ থাকবে। এক্সাম্পল স্বরূপ বা উদাহরণস্বরূপ আমরা যদি
তোমাকে বলি যে তুমি যে বইটির আয়তন নির্ণয় করবে, সেই বইটির দৈর্ঘ্য যখন তুমি নির্ণয় করবে, ধরে নিলাম তুমি তোমার বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার পেয়েছো। এই 10 সেন্টিমিটার কিন্তু তোমার পরিমাপ্য মান। সুপ্রিয় শিক্ষার্থীরা, ওই যে একটু আগে বললাম যে অনিশ্চয়তা আছে, এই পরিমাপে অনিশ্চয়তাটুকু যোগ করে দিলে তুমি কিন্তু তোমার প্রকৃত মানটা পেতে পারো। তাহলে আমরা যদি তোমার বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার পাই, 10 সেন্টিমিটারের সাথে যদি আমরা অনিশ্চয়তা +-5 যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা তোমার বইয়ের প্রকৃত দৈর্ঘ্য পাচ্ছি। আমরা যদি 10-এর সাথে 0.5 মাইনাস করি, তাহলে পাবো 9.5 সেন্টিমিটার থেকে থেকে 10.5 সেন্টিমিটার এর মধ্যে, অর্থাৎ তোমার দৈর্ঘ্যটি কিন্তু এর মধ্যে থাকবে, 9.5 থেকে 10.5 সেন্টিমিটারের মধ্যে, এর বাইরে যাওয়ার কথা নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই পরিমাপ করতে যাই, তাহলে এভাবেই কিন্তু আমাদের কিছুটা ত্রুটি আমাদের সামনে উপস্থাপিত হবে, আমাদের সামনে হাজির হবে। আমরা সেক্ষেত্রে এই ত্রুটির পরিমাণটা কত, ভুলের পরিমাণটা কত, এটা কিন্তু হিসাব করে উপস্থাপন করতে পারি মানুষের সামনে বা অন্যের সামনে। সেক্ষেত্রে কিভাবে আমরা আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটির পরিমাণটা নির্ণয় করতে পারি? আসলে দৈনন্দিন জীবনে পরিমাপ থেকে শুরু করে বহু বিষয়ে, বিভিন্ন বিষয়ে শতকরা হিসাবটি কিন্তু আমাদের সামনে আসে। সেজন্যই কিন্তু এই শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের প্রসঙ্গটি আমাদের সামনে আসলো। সেক্ষেত্রে আমি আমার হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন উপস্থাপন করা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা ভুলের পরিমাপকে গাণিতিকভাবে বিশ্লেষণ করব। এখানে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ 100 সেন্টিমিটার, ব্যাসার্ধ পরিমাপে ভুলের পরিমাণ 1.5%। গোলকটির আয়তন নির্ণয়ে শতকরা ভুলের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই গাণিতিক সমস্যাটিকে সমাধান করব এবং বিশ্লেষণ করে দেখব শতকরা ত্রুটির পরিমাণ কত। তাহলে দেখা যাক। তাহলে আমরা এখানে যদি সমাধান করতে চাই, তাহলে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ r is equal to 100 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এমকেস পদ্ধতিতে এই এককটিকে ডাইভার্ট করি, অর্থাৎ মিটারে নিয়ে যাই, তাহলে এখানে হবে 100 সেন্টিমিটারে 1 মিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন গোলকটির আয়তন পাবো কত। সুতরাং গোলকটির আয়তন is equal to 4/3 পাই r কিউব ঘন একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোলকের আয়তন, অর্থাৎ গোলক, ফুটবল গোলক, এই বস্তুগুলোর আয়তন নির্ণয়ের সূত্রটি হলো 4/3 পাই r কিউব, ঘন সেন্টিমিটার, ঘন মিটার, ঘন ফুট ইত্যাদি এককে হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে 4/3 ইন্টু পাইয়ের মান 3.1416 ইন্টু 1 কিউব ঘন মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে অবশ্যই আমরা খুব সহজে হিসাব করে দেখতে পাচ্ছি। আমাদের হিসাবকৃত ফলাফল আমরা পেলাম 4.19 ঘন মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গোলকটির আয়তন অর্থাৎ পরিমাপ্য মান পেলাম 4.19 ঘন মিটার। তাহলে আমরা এখন, যেহেতু বলা আছে ব্যাসার্ধ পরিমাপে ভুলের পরিমাণ 1.5%, তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাসার্ধ নির্ণয় ভুলের পরিমাণ, ব্যাসার্ধ নির্ণয়ে
ভুলের পরিমাণ 1.5%। তাহলে আমরা এখন গোলকটির প্রকৃত ব্যাসার্ধ পেতে পারি। সুতরাং গোলকটির প্রকৃত ব্যাসার্ধ r ড্যাশ ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 এর 1.5%, অর্থাৎ 1 প্লাস মাইনাস আমরা একবারে দিতে পারি 1 প্লাস মাইনাস এত 1 এর 1.5%, তাহলে আমাদের দাঁড়াবে 0.015। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ 1.015, অথবা আমরা যদি প্লাসের মানটি নেই তাহলে 1.015 এবং মাইনাসের মানটি নিলে দাঁড়াবে 0.99 মিটার। আমরা মিটার এককে যদি লিখি এত মিটার, অথবা 0.99 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি 1 মিটার আমার দৈর্ঘ্য ছিল, ব্যাসার্ধ ছিল, সেই ব্যাসার্ধের সাথে যদি আমরা 1 এর 1.5% প্লাস মাইনাস করি, তাহলে আমরা যখন 0.015 মিটার আমরা এখানে পেলাম, সেটি যদি 1 মিটারের সাথে যোগ করি তাহলে আমরা পাবো 1.015 মিটার, আর যদি বিয়োগ করি তাহলে পাবো 0.99 মিটার। সুতরাং তাহলে আমরা এখন গোলকটির প্রকৃত আয়তন নির্ণয় করতে পারি। সুতরাং গোলকটির প্রকৃত আয়তন সমান 4/3 পাই ইন্টু 1.015 কিউব ঘনমিটার, অথবা 4/3 পাই ইন্টু 0.99 কিউব ঘনমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি 4/3 3.1416 ইন্টু 1.015 কিউব ঘনমিটার, অথবা 4/3 3.1416 ইন্টু 0.99 কিউব ঘনমিটার, আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি তাহলে কি পাবো। যদি ক্যালকুলেট করি 1.015 হোল কিউব, তবে এই মানটি আমরা পেলাম কত, ক্যালকুলেট করে মানটি পেলাম 4.38 ঘনমিটার, 4.38 ঘনমিটার, অথবা এটি ক্যালকুলেট করে পেলাম 0.99 কিউব 3.1416 ইন্টু 4 is equal to divided by 3, তাহলে আমরা পেলাম এটি 4.06 ঘনমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আবার চূড়ান্ত ত্রুটি আমরা পাবো প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে একটু মুছতে হচ্ছে। তাহলে আমাদের এখানে লক্ষণীয় বিষয় হলো চূড়ান্ত ত্রুটি। সুতরাং চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু পরিমাপ্য মান প্রকৃত মান মাইনাস
প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান, পরিমাপ্য মান। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং গোলকটির আয়তন পরিমাপে চূড়ান্ত ত্রুটি is equal to 4.38 minus 4.19 ঘনমিটার, অথবা 4.19 minus 4.06 ঘনমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখানে এখন বিয়োগ করে দিই তাহলে পাবো 0.19 ঘনমিটার, অথবা যদি 4.19 থেকে 4.06 বিয়োগ করি তাহলে আমরা পাবো 0.13 ঘনমিটার। তাহলে আয়তন পরিমাপ, গোলকটির আয়তন পরিমাপের চূড়ান্ত ত্রুটি আমরা পেলাম 0.19 ঘনমিটার অথবা 0.13 ঘনমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ত্রুটিযুক্ত মান ত্রুটির মান দুটি, সেহেতু বড় মানটি ধর্তব্য। যেহেতু ত্রুটির মান দুটি সেহেতু বড় মানটি ধর্তব্য। সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি আপেক্ষিক ত্রুটি। সুতরাং আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখলাম গোলকটির আয়তন পরিমাপের চূড়ান্ত ত্রুটি দুইটি, অর্থাৎ ত্রুটিযুক্ত মান আমরা এখানে দুটি পেলাম। তা দুটি মান এখানে একবার প্লাস করে একবার মাইনাস করে, যেহেতু দুটি মান ত্রুটিযুক্ত, এখানে আমরা দুটি মানকেই কিন্তু আপেক্ষিক ত্রুটি নির্ণয় ব্যবহার করব না। সেক্ষেত্রে আমরা এই দুটি মানের মধ্যে যেটি বড়, অপেক্ষাকৃত বড়, সেই মানটিকে চূড়ান্ত ত্রুটি নির্ণয় ব্যবহার করব। সেক্ষেত্রে 0.19 0.13 অপেক্ষা বড়, এর জন্য যেহেতু ত্রুটির মান দুটি বা ত্রুটিযুক্ত মান দুটি সেহেতু বড় মানটি ধর্তব্য। তা আমরা এখানে লিখতে পারি আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ্য মান গুণন 100%। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা এখানে বড়টি লিখব 0.19 ইন্টু 100 বাই পরিমাপ্য মান 4.19%। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এখানে 0.19 ইন্টু 100 ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 4.19, তাহলে আমরা কি পাচ্ছি 4.34%। সুতরাং নির্ণেয় গোলকটির আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি
আপেক্ষিক ত্রুটি 4.34%। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ত্রুটির আলোচনায় ছিলাম এবং ত্রুটির কথা বলতে গিয়ে একটি এক্সাম্পল উপস্থাপন করে সেটির এখানে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটু ভালো করে বোধগম্য যাতে হয় সেজন্যে আমি এখানে আরেকটি সমস্যা উপস্থাপন করব। সেটি হলো এবং সমাধান করার চেষ্টা করব। সেটি হলো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, আমি প্রশ্নটি এখানে লিখছি, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এর পরিমাপের আপেক্ষিক ত্রুটির পরিমাণ, এর পরিমাপের আপেক্ষিক ত্রুটির পরিমাণ 10%। বর্গটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? বর্গটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটি আরেকটি সমস্যা, এটিও আমরা যথারীতি আগের মতো করে সমাধান করার চেষ্টা করে দেখব। তাহলে আমরা এখানে লিখব, দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি যে কোনো বর্গের 4টি বাহুই সমান এবং বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু বর্গ একক। তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 10 গুণন 10 ইন্টু 10 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ দ্যাট ইজ 100 বর্গ সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ নির্ণয়, অর্থাৎ এখানে আমরা আগে শিখেছিলাম ব্যাসার্ধ নির্ণয় ভুলের পরিমাণ দেওয়া ছিল প্রশ্নে, আমাদের এখন দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয়। তাহলে বর্গের দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের ত্রুটির পরিমাণ 10%, অর্থাৎ প্রতি 100 এককে 10 একক। তাহলে 10 এককে কতটুকু? 1 একক। তাহলে আমরা এখন কি লিখতে পারি? সুতরাং বর্গের প্রকৃত বর্গের বাহুর প্রকৃত দৈর্ঘ্য সমান 10 এর 10 প্লাস মাইনাস 10 এর 10% সেন্টিমিটার। তাহলে আমরা এখন লিখতে পারি 10 প্লাস মাইনাস 10 এর 10%, তার অর্থাৎ আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি 10 ইন্টু 10 বাই 100, দ্যাট ইজ 1। তাহলে আমরা প্লাস মাইনাস 1 সেন্টিমিটার লিখতে পারি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি 10 প্লাস 1 অর্থাৎ 11 সেন্টিমিটার অথবা 9 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা এখন প্রকৃত ক্ষেত্রফল যদি বের করতে চাই, সুতরাং বর্গের প্রকৃত ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 11 স্কোয়ার বর্গ সেন্টিমিটার অথবা 9 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে পাই 121 বর্গ সেন্টিমিটার অথবা 81 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য 10% ফুলের পরিমাপ, সেক্ষেত্রে আমরা বর্গের প্রকৃত বাহুর দৈর্ঘ্য পেলাম 11 সেন্টিমিটার অথবা 9 সেন্টিমিটার এবং প্রকৃত ক্ষেত্রফল পেলাম 121 বর্গ সেন্টিমিটার অথবা 81 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চূড়ান্ত ত্রুটি, তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখবো, প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান। এটি একটি সূত্র, পরিমাপ্য মান। সুতরাং বর্গের ক্ষেত্রফলের ত্রুটি, সুতরাং চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত বর্গের ক্ষেত্রফল নির্ণয় বর্গের ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু 121 মাইনাস 100 বর্গ সেন্টিমিটার অথবা 100 মাইনাস 81 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 21 বর্গ সেন্টিমিটার অথবা 19 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে উপরে একটু মুছে নিতে হবে। সেটি হলো সুতরাং বর্গের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, বর্গের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু প্রকৃত ত্রুটি। আমরা এই জায়গায় একটু মিস্টেক করেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আবারও দুটি মান পেয়েছে, আবারও যেহেতু ত্রুটিযুক্ত মান দুটি, সুতরাং বড় বা বৃহত্তর মানটি ধর্তব্য। শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ্য মান গুণন 100%।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন মান বসিয়ে দিব চূড়ান্ত ত্রুটি। আর যেহেতু বড় মানটি ধর্তব্য, তো এখানে আমাদের বড় মান ছিল 21 বর্গ সেন্টিমিটার, বাই পরিমাপ্য মান ছিল 100 গুণন 100%। সুপ্রিয় শিক্ষার্থীরা, 100কে 100 দিয়ে ভাগ করলাম 1, আর 21কে 1 দিয়ে গুণ করলাম 21%। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুতরাং নির্ণেয় বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি (21%). সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখতে পেলাম যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেখানে ত্রুটির পরিমাণ বলা আছে 10%। আমরা শতকরা ত্রুটির পরিমাণ 21% এখানে বের করে দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি একটি ঘনকের বলে, সেক্ষেত্রে ঘনকের 3 ডাইমেনশনাল ঘনক, দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিনটি একই, সেক্ষেত্রে এই সেম আমরা এখানে যেমন স্কোয়ার করে বা বাহু আর বাহু গুণ করে ক্ষেত্রফল বের করলাম, তখন বাহু গুণ বাহু গুণ বাহু, অর্থাৎ একই মান 3 বার গুণ করে আমরা আয়তন পাবো, অর্থাৎ কিউব করব, অর্থাৎ মানকে কিউব করলে আমরা কী পাবো, ঘন করলে আমরা কী পাবো, আয়তনটা পাবো। সেক্ষেত্রেও আমরা এভাবে ত্রুটি বের করতে পারি। আবার যদি একটি আয়তকার ঘনবস্তু দেওয়া থাকে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ধরে নিলাম দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, এভাবে একটি পরিমাপ দেওয়া থাকলো, সেখানে ত্রুটির পরিমাণ 5%, 10%, 20%, যে যত পার্সেন্টই বলুক না কেন, সেক্ষেত্রে আমরা এভাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে প্রকৃত মান বের করে নিয়ে ঠিক অনুরূপভাবে ত্রুটির পরিমাণ, শতকরা ত্রুটির পরিমাণ বা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে পারি। তোমরা বাসায় অবশ্যই আমি যে আয়তকার ঘনবস্তুর কথা বললাম, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, বা 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বস্তু উচ্চতা বিশিষ্ট, এরকম বা ঘনকের 10 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক হতে পারে। এই সমস্যাগুলো তোমরা নিজেরা বাসায় বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরাও ক্লাস নিতে পারছি না, অলস সময় কাটছে, সেজন্য আমি পেশাদার এভাবে ক্লাস কখনোই করিনি। তোমাদের সুবিধার জন্য, তোমাদের স্বার্থে একটু চেষ্টা করেছি যৎসামান্য। যদি তোমাদের উপকারে আসে আমি কৃতার্থ। সবাই ভালো থেকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।